আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। আজকে আমরা আলোচনা করতে চাই হিস্টোপ্লাজমোসিস নিয়ে। আমরা সবাই হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম নামটা অনেকবার পড়েছি, অনেকবার শুনেছি। সো এটাতে আসলে কি হয়? নর্মালি আমরা জানি হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম একটা ডাইমরফিক ফাঙ্গাস। আমরা জানি তারা হচ্ছে ডাইমরফিক এজেন্ট এবং বেসিক্যালি তারা আসলে আমরা নর্মালি এনভায়রনমেন্টে সয়েলে আসলে তাদেরকে দেখে থাকি। বাট হোয়াট হ্যাপেন্স সেটা হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দিয়ে নর্মালি আসলে আমরা দেখি যে সিস্টেমিক বা ডিপ মাইকোসিস হচ্ছে। সো এখান থেকে আমরা দেখছি সিস্টেমিক বা ডিপ, যেভাবে মনে করো ডিপ মাইকোসিস হচ্ছে। সো এক্স্যাক্টলি হোয়াট হ্যাপেন্স হেয়ার, নর্মালি আসলে কী হয়? সো হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম আসলে পৃথিবীর সব জায়গায় আমরা আসলে হইতে দেখি না, এটাকে আমরা পার্টিকুলারলি কিছু জায়গায় আসলে হইতে দেখি। সেটা কী কী জায়গা? যেমন একটা হচ্ছে ওহাইও বা মিসিসিপি বা এই ধরনের যে আমেরিকার কিছু অঞ্চল আছে, সেন্ট্রাল আমেরিকা বা একটু ইস্টের দিকে যে আমেরিকার যে অংশগুলো, এই জায়গাগুলোতে এটা মোটামুটি এন্ডেমিক বলা যায়। বাট এর পাশাপাশি আফ্রিকা বা এশিয়ার কিছু জায়গাতেও তাদেরকে টু সাম এক্সটেন্ট পাওয়া যায়। কিছু আইসোলেটেড কেস আমরা অস্ট্রেলিয়া বা ইন্ডিয়া এসব জায়গায় পাইতে পারি, বাট দ্য মেইন প্লেস হচ্ছে আমাদের আসলে আমেরিকা। এবং এটা বেসিক্যালি কোন লোকেশনটা হয় এরকম দেখা যাচ্ছে একটা মাটি, যেই মাটিতে লাইক অনেকগুলা পাখির ড্রপিংস, বার্ড ড্রপিংস বলে, মানে সোজা বাংলায় পাখির পায়খানা যেটা। সো বার্ড ড্রপিংস যেই মাটিতে আসে ওই জায়গাগুলোতে এদেরকে আসলে মোস্টলি পাওয়া যায়। সো ব্যাপারটা অনেকটা এরকম যে আমি একটা জায়গায় গেলাম, সেখানে মাটিতে এরকম প্রচুর পাখি টাখি এরকম লাইক বার্ড ড্রপিংস আছে, ওই জায়গায় আমি কিছু না, আমি দাঁড়া থেকে শ্বাস নিচ্ছি। সো যেটা হয় ইনহেলেশনের সময় এই হিস্টোপ্লাজমোসিস যাদের দিয়ে হচ্ছে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম নর্মালি, তো এদের যে স্পোর যেটাকে আমরা আসলে কনিডিয়া বলি, সো এই স্পোরগুলো আসলে আমরা ইনহেল করে ফেলি। সো এই জন্য দেখা যাচ্ছে যারা বিভিন্ন রকম কেভ গুহা এক্সপ্লোর করে, এগুলো আমেরিকা ইউরোপে সব জায়গায় এসব বেশি হয়, বাংলাদেশে তো এসব ওরকম খুব বেশি আমরা দেখি না। তো যারা একটু কেভ এক্সপ্লোর করতে চায় বা এই ধরনের জায়গাগুলোতে একটু মানে মুভ টুভ করে, তাদের ক্ষেত্রে এগুলো আমরা বেশি দেখি। বা বাদুর আছে, যেসব কেভে অনেক জায়গায় দেখা যায় বাদুর থাকে, ওই সব জায়গায় বার্ড ড্রপিংস থাকে, সেইখান থেকে ওইটা আসলে আসতেছে। আরেকটা হচ্ছে যারা পাখি পোষে, সো তারা যারা এসব পরিষ্কার করে, লাইক একটা লোকের মনে করে 1000টা কবুতর আছে, 100টা কবুতর আছে, সো ওই যে বার্ড ড্রপিংস ওগুলো তারা পরিষ্কার করতেছে, ওইখানে তাদের ইনহেলেশনে স্পোরগুলো আসলে চলে আসে। সো বেসিক মেকানিজম হচ্ছে যে একটা সয়েল, যেই সয়েলে এখানে বার্ড ড্রপিংস আছে, ওই জায়গায় গিয়ে একজন ইনহেল করছে এবং তখন ইনহেলেশনাল রুটে এই কনিডিয়া বা স্পোরগুলো আসলে চলে আসছে। সো যখন আসলে এক্সপোজড হয়ে যাচ্ছে সেই মোমেন্ট আসলে কি হয়? সো যখন ইনহেলেশন হয় তাহলে তো তারা আমাদের লাংসেই চলে আসে, তাই না? লাংসে আসলে কোথায় আসবে? অ্যালভিওলাইতে আসবে। সো অ্যালভিওলাইতে যখন তারা আসলো, বেসিক্যালি আমাদের যে অ্যালভিওলার যে ম্যাক্রোফেজগুলো আছে, আমাদের যেই অ্যালভিওলার ম্যাক্রোফেজ আছে, তারা আসলে স্পোরগুলোকে তারা আসলে যেটা করে এনগালফ করে ফেলে। সো আমাদের বডিতে আসার সময় কিন্তু আসার পরে কিন্তু এটা ইস্ট লাইক শেপ নিয়ে নেয়, যেহেতু ডাইমরফিক ফাঙ্গাস হোস্টের মধ্যে চলে আসলে, আগে ছিল হাইফা বা ওই স্পোরগুলো, এবং যখন আমার হোস্টে চলে আসলো তখন কিন্তু এরা ইস্ট লাইক মরফিজম আসলে দেখায়। সো তখন আসলে আমাদের যেই অ্যালভিওলার ম্যাক্রোফেজ তারা এটাকে এনগালফ করে ফেলে, যে নিউট্রোফিলগুলো থাকে ওরা এনগালফ করে ফেলে। এনগালফ করার পরে যেটা হয় যে থ্রু ব্লাড তারা আমাদের ডিস্ট্যান্ট অর্গানগুলোতে আসলে স্প্রেড হয়ে যায়। তাহলে ব্লাডের মাধ্যমে পরবর্তীতে এরা আমাদের ডিস্ট্যান্ট যে কোনো রকম অর্গান আসলে চলে যাইতে পারে। কিন্তু চলে গেলেই হবে না, আমাদের ইমিউনিটি আমাদেরকে প্রোটেক্ট করে। আমাদের যে টি সেল মেডিয়েটেড যে ইমিউনিটি রয়েছে, আমাদের যেই টি সেল মেডিয়েটেড যে ইমিউনিটি আছে, সেটা কি করে? এই টি সেল মেডিয়েটেড ইমিউনিটি এই ইনফেকশন বা এই স্প্রেডিংটাকে আসলে কন্ট্রোল করে ফেলে। সো আলটিমেটলি পেশেন্টের কোনো সিমটমস ইউজুয়ালি ডেভেলপ করে না। এই জন্য হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দিয়ে কেউ যদি আসলে অ্যাফেক্টেডও হয়ে থাকে, কেউ যদি এক্সপোজড হয়ে থাকে, মোস্ট অফ দ্য পেশেন্টস রিমেইন অ্যাসিমটোমেটিক। কারণ ও এনগালফ করছে ট্রু বা ইনহেল করছে ট্রু, দেহের মধ্যে ছড়াইছে এটাও ট্রু, বাট ইমিউনিটি এত ভালো আছে যে নর্মালি আসলে কেউ টেরই পায় না। সো মোস্ট অফ দ্য পেশেন্টস রিমেইন অ্যাসিমটোমেটিক। তাদের ক্ষেত্রে সিমটম ইউজুয়ালি আসে যাদের ইমিউনিটি কোনোভাবে সাপ্রেসড বা টি সেল মিডিয়েটেড ইমিউন ফাংশনটা কোনোভাবে যদি সাপ্রেসড অবস্থায় থাকে, সেইখানে আমরা মোস্ট অফ দ্য টাইমস
আমরা দেখি যে সিমটমগুলো অ্যারাইজ করছে, বিশেষ করে ডিসেমিনেটেড সিমটমসগুলো। বাট কিছু কিছু পেশেন্ট এরপরও সিমটম নিয়ে আসতে পারে। সো নর্মালি আমরা কীরকম পেশেন্টের সিমটম নিয়ে আসতে দেখি? সো কমনলি একদম ইনিশিয়ালি অর্গানিজমটা আসছে কোথায়? লাংসে আসতেছে। সো যখন তারা লাংসে আসলো আমরা একটা অ্যাকিউট পালমোনারি ম্যানিফেস্টেশন দেখি। সো আমরা বললি যে অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস। আমরা কি বলি? অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস। সো এখানে আসলে যেটা হয় লাইক একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস আসলে পেশেন্টের একটা ড্রাই কফ থাকতে পারে, একটু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকতে পারে, একটু ফিভার থাকতে পারে। নর্মালি আমরা একটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস ইউজুয়ালি ডেভেলপ হয়ে দেখি। বিশেষ করে নর্মালি আমরা কি দেখি? ফিভার, ড্রাই কাফ বা একটু রেসপিরেটরি ডিস্ট্রেস থাকলেও থাকতে পারে। ইউজুয়ালি এরকম একটু ইনফ্লুয়েঞ্জা লাইক সিমটমস ইউজুয়ালি ডেভেলপ করে। সো নর্মালি আসলে এটা থাকে এবং এটা মোটামুটি লিমিট হয়ে যায়, সেলফ লিমিটিং অনেক সময় হয়ে যায়, বা ট্রিটমেন্ট নিলে তো আরও ভালো কাজ করবে ডেফিনেটলি। সো নর্মালি অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিসই হয়। বাট কিছু কিছু পার্সন থাকে যাদের আগে থেকেই একটা এক্সিস্টিং একটা লাং ইনফেকশন আছে। মোস্টলি দেখা যাচ্ছে যে সিওপিডি বা এমফাইসেমা অন্য কোনো কারণেও যদি হয়ে থাকে, এই ধরনের পেশেন্ট যদি এক্সপোজড হয় তাদের ক্ষেত্রে আমরা অ্যাকিউট এটাকে আসলে আরও পারসিস্ট করে পরবর্তীতে ক্রনিক কন্ডিশন ডেভেলপ করেছে, তখন আমি দেখব ক্রনিক পালমোনারি হিস্টোপ্লাজমোসিস হচ্ছে। সো এই ধরনের পেশেন্টের যখন ক্রনিক পালমোনারি হিস্টোপ্লাজমোসিস হচ্ছে, পেশেন্টের আমি ফিচার কী পাই? তখন আমি পেশেন্টের ফিচার পাই পেশেন্টের লাইক টিউবারকুলোসিসের মতো। পেশেন্টের একটা ওয়েট লসের হিস্ট্রি থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, নাইট সোয়েট ডেভেলপ করে। লাইক একটা টিবি পেশেন্ট যেভাবে প্রেজেন্ট করবে অলমোস্ট সিমিলার টাইপ অফ প্রেজেন্টেশন, ইট অলমোস্ট মিমিক্স টিউবারকুলোসিস। সো পেশেন্টের নাইট সোয়েট থাকে, ওয়েট লস থাকে, অ্যানোরেক্সিয়া থাকে, লিম্ফ্যাডেনোপ্যাথিও আমরা আসলে পাই। অ্যাকচুয়ালি লিম্ফ্যাডেনোপ্যাথি দুইটা কেসেই থাকবে। আমি যদি একটা অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস যদি একটা এক্সরে করি, আমি একটা পালমোনারি ইনফিল্ট্রেশনও পাবো, ইনফিল্ট্রেশনের ফিচারও পাবো। আমি দেখবো যে হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি বা মিডিয়াস্টেনাল লিম্ফ্যাডেনোপ্যাথি, সেটাও আমি এক্সরেতে পাবো। আর যদি আমি লাইক ক্রনিক কেসে যদি একটা এক্সরে করি, সেখানে আমি দেখবো লাং ফাইব্রোসিস হয়ে যাচ্ছে অথবা কোনো ক্যাভিটারি লেশন সেখানে আমি পাইতে পারি, এবং ডেফিনেটলি সেখানে আমি হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি বা মিডিয়াস্টেনাল লিম্ফ্যাডেনোপ্যাথি কিছু না কিছু আমি আসলে পাচ্ছি। তাহলে এখানে আলটিমেটলি হাইলার অথবা মিডিয়াস্টেনাল লিম্ফ অ্যাডেনোপ্যাথি আসলে থাকে। লিম্ফ অ্যাডেনোপ্যাথি আসলে থাকতেছে। বাট অ্যাকিউট আর ক্রনিকের মধ্যে বেসিক পার্থক্য জায়গাটা কি? অ্যাকিউট কেসে এক্সরেতে শুধু পালমোনারি ইনফিল্ট্রেশন আছে এটা বোঝা যায়, বাট ক্রনিক কেসে ফাইব্রোসিস হয়ে যাচ্ছে বা ক্যাভিটারি লেশনও থাকতে পারে। তাহলে এই ঘটনাটা আমরা পাচ্ছি। সো নর্মালি আমরা আসলে অ্যাকিউট অ্যান্ড ক্রনিক হিস্টোপ্লাজমোসিসে এই ফিচারগুলো দেখি, বাট এর বাইরেও কিছু প্রেজেন্টেশন আসলে কিছু পেশেন্টে থাকতে পারে। যেমন কিছু কিছু পেশেন্টের ক্ষেত্রে আমরা কি দেখি? দেখি যে কিছু আলাদা ভ্যারাইটি আছে, অনেকগুলো ভ্যারিয়েশন থাকে না। সো কিছু সাব ভ্যারাইটি আছে যে ভ্যারাইটিতে আমরা দেখি যে কিছু কিছু পেশেন্টের লাইক স্কিন অ্যান্ড বোন ইনভলভমেন্ট, এদের আমরা লাং ইনভলভমেন্ট ওভাবে পাই না। আমরা দেখি যে তাদের লাইক রিবস বা আদার যে লং বোনসগুলো আছে এগুলো ইনভলভমেন্ট হয়ে সেখানে বোন ইরোশন হইতে পারে বা অ্যাবসেস ফর্মেশন হইতে পারে, এরকম কিছু কেস পাইতে পারি, বা কিছু স্কিনের লেশন আমরা পাইতে পারি। কিছু রেয়ার কিছু ভ্যারাইটিস আছে, এটা হইতে পারে। আর একটা ব্যাপার হচ্ছে যারা ইমিউনো কম্প্রোমাইজড, যেটা একটু আগে বললাম যে আমাদের অ্যালভিওলার যে ম্যাক্রোফেজ আছে, অ্যালভিওলার ম্যাক্রোফেজ কী করে? এনগালফ হওয়া হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম সেটাকে সে যখন ব্লাডের মাধ্যমে সে ডিস্ট্যান্ট অর্গানে আসলে পৌঁছায় গেল, আমাদের টি সেল কী করে? টি সেল মিডিয়েটেড ইমিউনিটি সেটাকে কন্ট্রোল করে। বাট যারা ইমিউনো কম্প্রোমাইজড তাদের কিন্তু ডিস্ট্যান্ট অর্গানে যখন এই অর্গানিজমগুলো পৌঁছায় গেছে, টি সেল কিন্তু তাকে হেল্প করতে পারতেছে না, টি সেল কিন্তু ইনফেকশনটাকে লিমিট করতে পারতেছে না, কন্ট্রোল করতে পারতেছে না। সো ওই পেশেন্টের ক্ষেত্রে যারা ইমিউনিটি কম্প্রোমাইজ, বিশেষ করে টি সেল মিডিয়েটেড ইমিউনিটি কম্প্রোমাইজ, তাদের ক্ষেত্রে আমরা দেখব অ্যাকিউট ডিসেমিনেটেড কন্ডিশন ডেভেলপ করতেছে। সো অ্যাকিউট ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস এটা কখন হচ্ছে? যখন পেশেন্টের ইমিউনিটি কম, বিশেষ করে এইচআইভি পেশেন্ট, কারণ এইচআইভি পেশেন্টের তো টি সেল মিডিয়েটেড ইমিউনিটি কম। সো ওর যে ডিস্ট্যান্ট অর্গানে যখন অ্যাকিউট ইনফেকশনের সময় অ্যালভিওলার ম্যাক্রোফেজে ব্লাডের মাধ্যমে সব জায়গায় তারা পৌঁছায় দিয়ে আসছে, তো ওরা তো কন্ট্রোল করার কেউ নাই। সো এই জন্য ইমিউন কম্প্রোমাইজ পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি অ্যাকিউট ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস হচ্ছে। আমরা তখন দেখি পেশেন্টের ম্যানিফেস্টেশন কীরকম আসতেছে। আমি তখন দেখি তার লিভার বড়, স্প্লিন বড়। সো লিভার বড়, স্প্লিন বড়, সো হেপাটোস্প্লেনোমেগালি হচ্ছে।
সো পেশেন্টের হেপাটো স্প্লেনোমেগালি পাচ্ছি, পেশেন্টের লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করে, ক্লিনিক্যালি আমি দেখব পেশেন্টের লিম্ফ অ্যাডেনোপ্যাথি ডেভেলপ করতেছে। অবশ্যই পেশেন্ট এখানে ফিভার থাকে, পেশেন্টের ফিভার থাকে, প্যানসাইটোপিনিয়া ডেভেলপ করে। পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি যে তাদের প্যানসাইটোপেনিয়া ডেভেলপ করে। সো ওয়েট লসও থাকতে পারে সাম পেশেন্টসের, বাট বেসিক ফিচার আসলে আমরা আসলে এইগুলাই পাই। সো দিস ইজ মোর সিরিয়াস কন্ডিশন, রাইট? তাহলে এখন একটা পেশেন্টের যখন আমাদের হিস্টোপ্লাজমোসিস পাইলাম, এর পরের কাজ কি? ইনভেস্টিগেশন করা। সো নর্মালি আমরা ইনভেস্টিগেশন কীভাবে করতে পারি? আমরা নর্মালি ইনভেস্টিগেট করার জন্য আসলে এখানে আমাদের বেশ কিছু অপশন আছে। একটা অপশন হচ্ছে আমরা সেরোলজিক্যাল টেস্ট করতে পারি। সো দেখা যাচ্ছে যে ব্লাড এবং ইউরিন, সেখানে আসলে আমরা হিস্টোপ্লাজমার যে অ্যান্টিজেন, এই অ্যান্টিজেনটাকে আসলে ডিটেক্ট করতে পারি। যদিও সেন্সিটিভিটি নিয়ে একটু কথাবার্তা আছে, বিশেষ করে অ্যাকিউট ইনফেকশন। যদি কোনো পেশেন্টের অ্যাকিউট ইনফেকশন হয়, সেখানে সেরোলজিক্যাল টেস্ট কতটুকু হেল্পফুল এটা নিয়ে একটু সেন্সিটিভিটি কতটা, এটা নিয়ে ডিবেট আছে। বাট নর্মালি আমরা ব্লাড অ্যান্ড ইউরিনে অ্যান্টিজেন আইডেন্টিফাই করতে পারি, বা সেরোলজিক্যাল টেস্ট অ্যান্টিজেন অ্যান্টিবডি এগুলোকে অ্যাড্রেস করা যাইতে পারে। বাট ব্লাড অ্যান্ড ইউরিনে অ্যান্টিজেন পাই, সেটাকে আমরা আসলে ডিটেকশনের জন্য ইউজ করি, এবং এটাই মোস্টলি এটাই আসলে ইউজ করা হয়। এর বাইরে আমরা পেশেন্টের যেটা করতে পারি যে কালচার করতে পারি, বাট কালচার টেক্স লট অফ টাইম, রাইট? 2 থেকে 3 সপ্তাহ চলে যাবে। বাট কালচার অ্যানাদার অপশন, আমরা স্যাম্পল কালেক্ট করে কালচার করলাম, সেটাও আমাদের একটা অপশন আছে। এর পাশাপাশি আরও কিছু ইনভেস্টিগেটিভ মেথড আছে দ্যাট ক্যান বি ডান। আচ্ছা, এরপরে আমাদের আসে ট্রিটমেন্টের কথা। সো ট্রিটমেন্টটা আমাদের এখানে আসলে আমাদের নর্মালি আমরা যেটা করি সেটা হচ্ছে এই ধরনের পেশেন্টের ক্ষেত্রে আমরা ইট্রাকোনাজল খুব ইউজ করি। সো ইট্রাকোনাজল এখানে আমরা ইউজ করি। সো এটা আসলে ডিপেন্ড করতেছে পেশেন্টের কন্ডিশন কেমন। লাইক খুব সিভিয়ার কন্ডিশন, রিফ্র্যাক্টরি কন্ডিশন, এই ধরনের কন্ডিশন হলে 1 বছর বা 1.5 বছর বা 2 বছর পর্যন্ত দেওয়া হয়। বাট অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস যেইগুলা, এখানে সাধারণত এভারেজ 1 মাস, 3 থেকে 4 সপ্তাহ এইরকম এভারেজ আমরা আসলে ইউজ করি। সো ইট্রাকোনাজল আমরা ইউজ করতেছি। বা খুব সিভিয়ার কন্ডিশন হলে ইট্রাকোনাজলের সাথে সাথে আমরা লাইপোজোমাল যে অ্যামফোটেরিসিন বি থাকে, লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বি, সেটা আসলে ইউজ করি। লাইক ডিসেমিনেটেড কন্ডিশন, প্রথমে লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বি তাকে দেওয়া হয় প্রথমে 1 সপ্তাহ বা 2 সপ্তাহ, তারপর ইট্রাকোনাজল দেওয়া হচ্ছে লাইক 24 সপ্তাহ বা 24 মাস বা 12 মাস এরকম। সো ডিপেন্ডিং অন সিচুয়েশন আমরা আসলে এগুলো দিয়ে থাকি। সো এটা হচ্ছে গ্রস কথাবার্তা। এবার আমরা একটু ডেভিডসনে আসবো। ডেভিডসন থেকে আমরা একটু শর্ট একটু দেখে নেবো যে ডেভিডসনে কী কী বলা হয়েছে। মোস্টলি আমরা যা বলছি ডেভিডসনে ম্যাক্সিমাম কথায় চলে আসে। তাহলে হিস্টোপ্লাজমোসিস নিয়ে আসি। তাহলে এটা একটা প্রাইমারি সিস্টেমিক মাইকোসিস। আচ্ছা, প্রাইমারি কথাটার মানে কি? প্রাইমারি কথাটার মানে হচ্ছে যে নর্মালি যে আমরা সিস্টেমিক মাইকোসিস দেখি, মোস্ট অফ দ্য টাইম কোনো একটা পেশেন্ট আগে থেকে ইমিউনিটি কম ছিল, ইমিউন কম্প্রোমাইজ পারসন, সেখানে একটা অপরচুনিস্টিক ইনফেকশন হিসেবে একটা ডিপ মাইকোসিস হচ্ছে। নর্মালি এইটাই আমরা আসলে দেখি। সো মোস্ট অফ দ্য টাইম এটা আসলে সেকেন্ডারি ইনফেকশন হিসেবে আসে। আমরা যত ডিপ মাইকোসিস পাচ্ছি মোস্ট অফ দ্য টাইম এইগুলো অ্যাকচুয়ালি সেকেন্ডারি ইনফেকশন, কিন্তু কিছু কিছু ডিপ মাইকোসিস প্রাইমারি ইভেন্ট হিসেবেই হইতে পারে। সো এরকম একটা প্রাইমারি ইভেন্ট হচ্ছে হিস্টোপ্লাজমোসিস। এই জন্য এটাকে প্রাইমারি সিস্টেমিক মাইকোসিস বলা হচ্ছে। কার দিয়ে হচ্ছে? এটা একটা ডাইমরফিক ফাঙ্গাস, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম দিয়ে হয়। অবশ্যই এর কিছু ভ্যারাইটি আছে, তবে হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটাম, যার ভ্যারাইটি ক্যাপসুলেটাম, এরকম যে একটা ভ্যারাইটি আছে, এটা আসলে ওহাইও, তারপরে মিসিসিপি, এই জায়গাগুলোতে আসলে এন্ডেমিক। বাট এর পাশাপাশি কানাডা, লাতিন আমেরিকা, ক্যারিবিয়ান, তারপরে হচ্ছে গিয়ে এশিয়ার কিছু জায়গায় এদেরকে আসলে আমরা পাইতে পারি। আচ্ছা, সো এই যে এশিয়া বা সাউথ ইস্ট এশিয়া, আফ্রিকা, এসব জায়গায় পাইতে পারি। অস্ট্রেলিয়া, ইন্ডিয়া কিছু স্পোরাডিক কিছু কেস পাওয়া যেতে পারে। সো মোটামুটি পাই। আর একটা কি, হিস্টোপ্লাজমা ক্যাপসুলেটামের একটা ভ্যারাইটি হচ্ছে ডুবয়সি। সো এইটাও আমরা ওয়েস্ট আফ্রিকা এবং মাদাগাস্কার এই জায়গাগুলোতে পাই। এটার ইম্পর্টেন্স কি, যে একটু আগে বললাম যে একটা পার্টিকুলার রেয়ার একটা ভ্যারাইটি আছে যেটাতে স্কিন অ্যান্ড বোন ম্যানিফেস্টেশন হয়, পালমোনারি না, স্কিন অ্যান্ড বোন ম্যানিফেস্টেশন, সেটা হচ্ছে এই ডুবয়সি, একে দিয়ে হচ্ছে। আচ্ছা, তাহলে প্রাইমারি রিজার্ভার কারা? সো প্রাইমারি রিজার্ভার হচ্ছে সয়েল, মাটি,
যেখানে বার ড্রপিং, ব্যাট ড্রপিং, হ্যাঁ এইগুলাতে সে জমে আছে, লাইক বাদুর পায়খানা করতেছে, পাখির পায়খানা, সেগুলো যে মাটিতে জমা আছে ওই জায়গাগুলোতে এটা রিজার্ভ হিসেবে কাজ করে এবং এখানে অনেক দিন ধরে তারা ভায়াবল থাকতে পারে। এবং যখন একটা মানুষ সেখানে গেল, থ্রু ইনহেলেশন কনিডিয়াগুলা বা স্পোরগুলো আসলে আমরা ইনহেল করি এবং তখন আসলে চলে আসে। সো যারা এই যে কেভ, হ্যাঁ গুহাতে যায়, বা যারা এই যে বার্ড ড্রপিংস এগুলোকে পরিষ্কার করে, দে আর মোর সাসেপ্টেবল টু দিস ইভেন্ট। এখন প্যাথোলজিতে কি দেখতেছি যে আমরা দেখি যে প্রথমে কনিডিয়া যেটা বা হাইফাল কিছু ফ্র্যাগমেন্টও আসতে পারে, সেটা ইনহেলেশনের মধ্যে আসলো এবং ইনহেলেশনের মাধ্যমে আসার পরে লাংসে গেল, অ্যালভিউলার ম্যাক্রোফেজ সেটাকে এনগালফ করে ফেললো, নিউট্রোফিল সেটাকে এনগালফ করে ফেললো এবং এরপরে তারা ব্লাডের মাধ্যমে যে কোনো অর্গানে ডিসামিনেটেড হইতে পারে। বাট এরপরে কোনো রোগ কেন হচ্ছে না? বিকজ না হওয়ার কারণ হচ্ছে আমাদের যে টি সেল মিডিয়েটেড যে ইমিউনিটি, সেটা আমাদেরকে আসলে এখানে প্রোটেকশন দেয়। সো দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। এই জন্য মোস্ট এক্সপোজড ইন্ডিভিজুয়াল অ্যাকচুয়ালি দেখা যাচ্ছে অ্যাসিমটোমেটিক অবস্থাতেই আসলে থাকে। এখন ক্লিনিক্যাল ফিচার কি? আমরা কয়েকটা কন্ডিশনের কথা বললাম, তাই না? একটা হচ্ছে বললাম অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস। সো আমরা দেখি মোস্ট অফ দ্য পেশেন্ট আসলে অ্যাসিমটোমেটিকই থাকে, কিন্তু মোস্ট কমন প্রেজেন্টেশন কি? মোস্ট কমন প্রেজেন্টেশন দেখা যাচ্ছে পালমোনারি অ্যাকিউট ইভেন্ট যেটা। সো দেখা যাচ্ছে পেশেন্টের একটু ফিভার থাকে, একটু ড্রাই কাফ থাকে, একটু ইনফ্লুয়েঞ্জা লাইক ইলনেস থাকতে পারে। কিছু কিছু পেশেন্টে এর পাশাপাশি এরাইথেমা নোডোসাম থাকতে পারে, হ্যাঁ একটু মায়ালজিয়া হইতে পারে, জয়েন্ট পেইন হইতে পারে, সামটাইমস দিস মে হ্যাপেন। এবং আমি যদি এই মুহূর্তে পেশেন্টটা এক্সরে করি, আমি এক্সরেতে দেখবো যে একটা নিউমোনাইটিস, হ্যাঁ একটা হাইলার বা মিডিসিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি, এই ফিচারগুলো আসলে আসতে পারে। তাহলে এক্সরেতে এই ফিচার আসবে। তাহলে এটা হচ্ছে অ্যাকিউট প্রেজেন্টেশন। বাট যাদের ক্রনিক হিস্টোপ্লাজমোসিস হচ্ছে বা ক্রনিক পালমোনারি হিস্টোপ্লাজমোসিস কখন হচ্ছে? আগে থেকে তার হয়তো একটা সিওপিডি ছিল, হ্যাঁ এরকম পেশেন্ট, বা আগে থেকে এমফাইসেমা ছিল, এরকম একটা পেশেন্টের ক্ষেত্রে আমরা দেখি ক্রনিক পালমোনারি হিস্টোপ্লাজমোসিস হচ্ছে। অ্যান্ড হোয়েন দিস হ্যাপেন্স, পেশেন্টের ক্লিনিক্যাল ফিচার টিউবারকুলোসিসকেই পুরোপুরিভাবে মিমিক করে। সো পেশেন্টের ফিভার থাকবে, কাফ থাকবে, ডিজনিয়া থাকবে, ওয়েট লস থাকবে, হ্যাঁ নাইট সোয়েট থাকবে, এইগুলো আমরা পাচ্ছি। আর যদি আমি মোমেন্টে একটা এক্সরে করি বা রেডিওলজিক্যাল ফাইন্ডিংস দেখি, আমি দেখবো ফাইব্রোসিস আছে, ক্যাভিটেশন আছে, কিছু নোডিউলসও আমার সাথে আসলে এভারেজ পাইতে পারি, এবং অবশ্যই লিম্ফ্যাডেনোপ্যাথি তো আসলে থাকবেই। সো লাং ইনভলভমেন্ট অ্যাকিউট হোক ক্রনিক হোক, হাইলার লিম্ফ্যাডেনোপ্যাথি অথবা মিডিয়াস্টিনাল লিম্ফ্যাডেনোপ্যাথি থাকবেই, যে কোনো একটা হলেও সেটা আসলে থাকবে। এবার আসি আরেকটা আমাদের যে ভ্যারাইটি ছিল ডুবয়সি, তাই না? হিস্টোপ্লাজমা ক্যাপসুলাটাম, এটা ভ্যারাইটি হচ্ছে ডুবয়সি। এইটা দিয়ে আমরা খুব ইউনিক একটা প্রেজেন্টেশন দেখি। সেটা কি? পেশেন্টের প্রথমে দেখি একটা প্যাপিলোনোডুলার বা আলসারেটিং লেশন স্কিনে প্রথমে ডেভেলপ করে, এবং আমরা দেখি যে এটা যেই স্কিনে যেখানে ডেভেলপ করলো তার নিচে যেই সাবকিউটেনিয়াস টিস্যু, তার নিচে যেই বোনস, সেখানেও সেটা স্প্রেড করে দেয়। সো আলটিমেটলি দেখা যায় যে এখানে মাল্টিপল লেশন রিপসে পাচ্ছি, অথবা দেখা যাচ্ছে যে আমাদের লিমসের এখানে যেই বোনগুলো আছে সেইখানে আমরা আসলে ইনভলভমেন্ট হইতে দেখি। এবং আমি একটু আগে যেটা দেখালাম যে এই ডুবয়সি যেটা, এটা মাগাদাস্কারে পাওয়া যাচ্ছে, আফ্রিকাতে পাওয়া যাচ্ছে। সো মোস্টলি এই আফ্রিকা, মাগাদাস্কার এই রিজিয়নেই আমরা পাই। দ্যাটস ওয়াই এটাকে বলা হচ্ছে, এটার নাম হচ্ছে আফ্রিকান হিস্টোপ্লাজমোসিস। এটাকে বলা হয় আফ্রিকান হিস্টোপ্লাজমোসিস। আচ্ছা, সো এখানে কিন্তু লাং ইনভলভমেন্ট কিন্তু রেয়ার, বাট এখানে আমি স্কিন অ্যান্ড বোন ম্যানিফেস্টেশনটাই দেখছি। আমি স্কিনে দেখতেছি আলটিমেটলি প্যাপিলোনোডুলার এবং ফাইনালি আলসারেটিং লেশন পাচ্ছি। বোনেও আমি দেখতেছি যে পেশেন্টের এখানে বোন ডিস্ট্রাকশন হচ্ছে, হ্যাঁ ইভেন অ্যাবসেস ফর্মেশন পর্যন্ত হইতে পারে বোনসের মধ্যে। সো দিস থিং মে প্রেজেন্ট হেয়ার। আচ্ছা, আমরা আরেকটু উপরে উঠি। আচ্ছা, আর কি কি ডিজিজ প্যাটার্ন আমরা দেখতে পাই? সেটা হচ্ছে একটা ভিসেরাল ফর্ম উইদিন দ্য লিভার অ্যান্ড স্প্লিন ইনভেশন, এবং যদি এইটা হয় তাহলে আমরা হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি পাবো। আর একটা হচ্ছে ডিজামিনেটেড ডিজিজ। ডিজামিনেটেড ডিজিজটা কখন হচ্ছে? যখন পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড। সো অ্যাকিউট ডিজামিনেটেড হিস্টোপ্লাজমোসিস তখনই হয় যখন পেশেন্ট ইমিউনো কম্প্রোমাইজড, বিশেষ করে এইচআইভি ইনফেকশন। বিকজ এইচআইভি ইনফেকশনে আমার টি সেল মেডিয়েটেড ইমিউনিটি কম থাকে, আর এখানে তো আমার টি সেলই প্রোটেকশন দিচ্ছে। তাহলে যেখানে টি সেল আমি দেখবো যে ফাংশন করতে পারতেছে না, যেখানে টি সেলের প্রবলেম, সেখানে এই ঘটনাটা আসলে ঘটবে মোস্টলি। তাহলে আমি কি কি পাচ্ছি? তখন এই মোমেন্টে ফিভার হবে, প্যানসাইটোপেনিয়া হবে, হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি এইগুলো থাকবে, লিম্ফ্যাডেনোপ্যাথি তো ডেফিনেটলি থাকবে, আর কিছু স্কিন লেশনও থাকে, প্যাপুলার কিছু স্কিন ইরাপশন থাকতে পারে। আচ্ছা, এখন এটা হলো অ্যাকিউট ডিজামিনেটেড ডিজিজ। ঠিক একইভাবে ক্রনিক ডিজামিনেটেড ডিজিজও ডেভেলপ করতে পারে। ক্রনিক কন্ডিশন হইতে পারে, পেশেন্টের হয়তো সেখানে ফিভার থাকতেছে, অ্যানোরেক্সিয়া, ওয়েট লস, এইগুলা
আমরা আসলে পাইতে পারি। সেই সাথে সাথে ক্রনিক কন্ডিশন যেই মোমেন্টে ডেভেলপ করলো সেখানে কিউটিনাস ম্যানিফেস্টেশন, মিউকোসাল ম্যানিফেস্টেশন এগুলোও থাকে, লিম্ফ্যাডেনোপ্যাথি তো থাকবেই, হেপাটোস্প্লেনোমেগালি থাকবে। আর একটা যেটা খুবই ইম্পর্ট্যান্ট, মেনিনজাইটিস। তাহলে যদি প্রশ্ন করা হয় যে হিস্টোপ্লাজমোসিস থেকে মেনিনজাইটিস কখন হচ্ছে, এটা খুব স্পেসিফিক অ্যান্সার হবে যে ক্রনিক ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস শুধুমাত্র তখনই মেনিনজাইটিসটা হচ্ছে। কারণ আমরা যখন মেনিনজাইটিসের কজগুলো পড়ি সেখানে কিন্তু রেয়ার কজগুলোর মধ্যে কিন্তু হিস্টোপ্লাজমোসিসের নাম আছে, বাট হিস্টোপ্লাজমোসিস থেকে এই মেনিনজাইটিস কখন হচ্ছে, ক্রনিক কন্ডিশন থেকে তখন হচ্ছে। অ্যাকিউটলি আমরা নর্মালি এটা ওইভাবে এক্সপেক্ট করি না, বাট এগুলো খুব রেয়ার ইভেন্ট, বেসিক কথা হচ্ছে এটা। আচ্ছা, সো মোটামুটি এই হচ্ছে ক্লিনিক্যাল প্রেজেন্টেশন। এখন এরপরে আরেকটা কথা অ্যাড করা হচ্ছে, সেটা হচ্ছে একটা ডিফারেন্সিয়ালকে এক্সক্লুড করা। আচ্ছা, সেটা কি? সো এই যে আমরা হিস্টোপ্লাজমোসিস নিয়ে এত কথাবার্তা বললাম, লাইক ইমিউন কম্প্রোমাইজ পার্সনে যেমন এইচআইভি পেশেন্টে হিস্টোপ্লাজমোসিস হলে কী কী হয় আমাদের একটা গ্রস আইডিয়া হয়ে গেছে, বাট একদম সিমিলার প্রেজেন্টেশন আর একটা ডিফারেন্ট অর্গানিজমের মাধ্যমেও হইতে পারে। সেই ডিফারেন্ট অর্গানিজমের নাম হচ্ছে এমার্গোমাইসিস আফ্রিকানাস। এমার্গোমাইসিস আফ্রিকানাস এটা একটা ডিফারেন্ট একটা অর্গানিজম, এটা একটা আলাদা একটা ডাইমরফিক ফাঙ্গাস। এটাও একটা ডাইমরফিক ফাঙ্গাস যেটা আমরা আফ্রিকাতে পাই, বাট এইটা দিয়ে ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিসের যেই ফিচারটা পাইতাম হুবহু সেম ফিচার এখানেও আসে। লাইক ক্লিনিক্যালি আলাদা করা ইম্পসিবল। এটাকে যদি আলাদা করতে হয় একমাত্র উপায় হচ্ছে পিসিআর। পিসিআর দিয়ে আমরা ডিস্টিংগুইশ করতে পারবো, বাট আদারওয়াইজ এটাকে মানে আলাদা করা আসলে যায় না। ক্লিনিক্যালি অলমোস্ট দ্য সেম ফিচার। একটা অ্যাকিউট ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিসে যেই ফিচার আমি পাবো এখানেও সেম ফিচার, সিমিলার ফিচার ডেভেলপ হবে, বাট আলাদা করার উপায় হচ্ছে পিসিআর। বাট এখানে একটা লোকালাইজ একটা ব্যাপার আছে যে সাউথ আফ্রিকা এই জায়গাগুলোতে এটা আমরা বেশি দেখতেছি, এবং এইচআইভি ইনফেক্টেড পার্সনেই এটা হচ্ছে। সো লোকাল এরিয়াটা কোন জায়গা এবং এইচআইভি আছে কিনা সেটার সাথে মিলায় আমরা একটু হিসাব করব, বাট দিস ইজ অ্যানাদার ডিফারেন্সিয়াল হেয়ার। এখন ইনভেস্টিগেশন। সো হিস্টোপ্লাজমোসিস যদি এন্ডেমিক এরিয়াতে থাকে সেখানে তো আমরা ক্লিনিক্যাল সাসপিশন তো আসলে করবই। হ্যাঁ, সেখানে যে পালমোনারি সাইন, লিম্ফ্যাডেনোপ্যাথি এগুলো থাকলে তো আমাদের ক্লিনিক্যাল ডায়াগনোসিস আমরা আসলে করতেছি, বাট ফর ইনভেস্টিগেটিভ পারপাস আমরা আসলে কী করতে পারি? সো দেখা যাচ্ছে যে ইনভেস্টিগেটিভ পারপাসে আমরা নর্মালি যেটা করতে পারি অ্যান্টিজেনকে আইডেন্টিফাই করতে পারি। সো অ্যান্টিজেনকে কীভাবে আইডেন্টিফাই করবো? তাহলে আমরা ইউরিন এবং ব্লাড সেখানে অ্যান্টিজেনটাকে পাই, সেরোলজিক্যাল টেস্ট করে পাইতে পারি, এটা আমাদের একটা প্রসেস হইতে পারে। তারপরে আমরা কালচার করতে পারি, সেন্সিটিভিটি করতে পারি বা কালচার করতে পারি ইউজুয়ালি। সেরোলজির মধ্যে অ্যান্টিবডি আইডেন্টিফাই করতে পারি, বাট অ্যান্টিবডির ক্ষেত্রে কথা হচ্ছে অ্যাকিউট ইনফেকশনে অ্যান্টিবডির সেন্সিটিভিটি খুব কম। সো অ্যাকিউট ইনফেকশনে খুব বেশি একটা লাভ আমরা নাও পাইতে পারি, বাট কালচারে অনেক সময় লাগে। বাট অ্যান্টিজেন ডিটেকশনটা আসলে সবচেয়ে বেশি রিলায়েবল এই কেসের ক্ষেত্রে। সো মোস্ট ইফেক্টিভ মেথড হচ্ছে অ্যান্টিজেনটাকে আইডেন্টিফাই করা। সেরোলজিতে আমরা কি করতেছি, আমরা এখানে কমপ্লিমেন্ট ফিক্সেশন টেস্ট করি, ইমিউনো ডিফিউশন করি, এইভাবে আসলে আমরা করে থাকি। সো অ্যান্টিজেন ডিটেক্টেবলের কথা বলছি, কালচারে সময় লাগে 12 সপ্তাহ পর্যন্ত সময় লাগে। আচ্ছা সরি, আমি 3 থেকে 4 সপ্তাহ বলছি, এখানে 12 সপ্তাহ সময় লাগে। আচ্ছা, আর হিস্টো প্যাথোলজি যদি আমরা করি সেখানে আমরা দেখব যে ইন্ট্রাসেলুলার ইস্ট। সো দিস ক্যান বি প্রেজেন্ট। আচ্ছা, যদি এমন হয় যে বনি ইনফেকশন থাকে বা সাবকিউটিনিয়াস ম্যানিফেস্টেশন থাকে সেখানেও হিস্টোপ্যাথোলজি করলে এবং কালচার করলে আমাদের ডায়াগনোসিস আমরা সেখান থেকে করতে পারবো। এখানে এক্সরে নিয়ে কিছু কথা আছে, আমরা অলরেডি এগুলো আসলে বলে ফেলছি, সেটাকে আমি আর ফার্দার বললাম না। এখন কথা হচ্ছে ট্রিটমেন্ট। সো ম্যানেজমেন্টে আসি। তাহলে এখন ম্যানেজমেন্ট এখানে কোন পেশেন্টে কী করব? সো আমরা কমনলি কী দেখতেছি, অ্যাকিউট পালমোনারি হিস্টোপ্লাজমোসিস, রাইট? সো নর্মাল কথা হচ্ছে যদি মাইল্ড কেস হয়ে থাকে অ্যাকচুয়ালি ট্রিটমেন্ট খুব একটা দরকার নাই, মোস্ট অফ দ্য টাইম সেলফ লিমিটিং। কিন্তু যদি ঘটনা প্রলংড হয়, লাইক অনেক সময় ধরে চলতেছে, আমরা তখন ইট্রাকোনাজল চিন্তা করি। সো ইট্রাকোনাজল ইজ দ্য ড্রাগ অফ চয়েস হেয়ার অ্যাকচুয়ালি। বাট যদি খুব সিভিয়ার কন্ডিশন ডেভেলপ করে তখন আমরা সেখানে অ্যামফোটেরিসিন বি প্রথমে 2 সপ্তাহের জন্য দিই, তারপরে আমি ইট্রাকোনাজল অ্যাড করব ফর 12 উইকস। তাহলে সিভিয়ার কেস হলেই তখন আমার লাইপোজোমাল অ্যামফোটেরিসিন বি আমাকে দেওয়াতে হচ্ছে, বা অ্যামফোটেরিসিন বি আমাকে অ্যাড করতে হচ্ছে প্রথমে 2 সপ্তাহ, তারপরে আমি আবার ইট্রাকোনাজল দিচ্ছি। এর সাথে মিথাইল প্রেডনিসোলন আমরা কখন অ্যাড করি? প্রথম 2 সপ্তাহে যদি পেশেন্টের হাইপোক্সিয়া থাকে বা এআরডিএস থাকে। এটা কিন্তু যে কোনো সময় দিচ্ছি তা না, লাইক হিস্টোপ্লাজমোসিস থেকে পেশেন্টের অ্যাকিউট রেসপিরেটরি ডিস্ট্রেস সিনড্রোম ডেভেলপ করছে, এই ধরনের কনটেক্সট আছে, বা হাইপোক্সিয়া ডেভেলপ করছে, এই কনটেক্সটে আমরা প্রেডনিসোলন ইউজ করি।
একটা হচ্ছে ক্রনিক পালমোনারি হিস্টোপ্লাজমোসিস, সেখানেও আমরা ইট্রাকোনাজোলই দিচ্ছি, ওরাল রুটে দিচ্ছি 1 থেকে 2 বছর। এবং ডিসেমিনেটেড হিস্টোপ্লাজমোসিস যদি থাকে সেখানেও অ্যাম্ফোটেরিসিন বি অ্যাড করতেছি উইথ ইট্রাকোনাজোল। এবং অ্যাম্ফোটেরিসিন বির এখানে লিপিড ফর্মুলেশনটা ইউজ করা যেটা লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি, বাট এখানে অ্যাভেলেবিলিটি আছে কিনা সেটা নিয়ে কথা। সো আলটিমেটলি লাইপোজোমাল অ্যাম্ফোটেরিসিন বি দেওয়া হয়। এটার একটা কারণ হচ্ছে অ্যাম্ফোটেরিসিন বি যেটা এটা আসলে এটা রেনাল টক্সিসিটি অনেক, বাট লাইপোজোমাল ফর্মুলেশন নিয়ে আসলে সেটা রেনাল টক্সিসিটিকে একটু কমানো যায় আসলে। সো এই জন্য আমরা লাইপোজোমাল প্যাটার্নটাকে পছন্দ করি। যদি সাবকিউটিনিয়াস বা বোন ইনফেকশন হয় সেইখানে আমরা দেখা যাচ্ছে যে পেশেন্টের রেমিশন অ্যান্ড রিল্যাপস এই নেচারটা আসলে আসে, লাইক কমপ্লিট কিওর হয়েছে আর হয় না, ব্যাপারটা এরকম না, বরং রেমিশন রিল্যাপস এই ফর্মটা আমরা আসলে পাইতে পারি। যদি সলিটারি বোনি লেশন থাকে সেখানে আমরা একটা সার্জিক্যাল ট্রিটমেন্ট করলেই আমাদের কাজ হয়ে যাবে। সো দিজ আর দ্য ট্রিটমেন্ট হেয়ার। তাহলে আমাদের হিস্টোপ্লাজমোসিস নিয়ে বেসিক আলোচনা। হিস্টোপ্লাজমোসিসটা বেশি ইম্পর্টেন্ট কেন? কারণ এখান থেকে এমআরসিপিতে ফ্রিকোয়েন্টলি কোশ্চেন আসে এরকম সিনে, বিশেষ করে এমআরসিপি পার্ট 1 পার্ট 2 দুইটা জায়গাতে হিস্টোপ্লাজমোসিস থেকে কোশ্চেন আসে। এবং এখানে সিনারিও এরকম থাকে যে বার্ড ড্রপিং পরিষ্কার করে এরকম একটা পার্সন, অথবা যারা কেভ হান্টার, হ্যাঁ অনেক মানে গুহাতে ঘুরে বেড়ায়, আমেরিকাতে ঘুরতে গেছিলো, ওখানে যে বিভিন্ন গুহা এক্সপ্লোর করে আসছে, এই ধরনের একটা মানুষ কিছুদিন পর এসে তার শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে, বা তার একটা কাশি হচ্ছে, তার একটু রেসপিরেটরি প্রবলেমস ডেভেলপ করছে, একটা এক্সরে দিবে, এক্সরেতে দেখা যাবে যে হাইলার লিম্ফোডেনোপ্যাথি আর একটু কিছু নিউমোনাইটিসের ফিচার থাকতে পারে। তখন বলবে হোয়াট ইজ ইউর ডায়াগনোসিস। সো এখানে আসলে এই যে হিস্ট্রিটা, সেখানে হিস্ট্রিটা খুব সাজেস্টিভ যে সে আমেরিকাতে গেছিলো, ওহায়োতে গেছিলো, বা সে একটা কেভ এখানে সে এক্সপ্লোর করতে গেছিলো, বা কি বলে বার্ড ড্রপিংস বা ব্যাট কেভ এগুলোকে সে এক্সপ্লোর করছে, তো সেখান থেকে এই জিনিসগুলো আসে। সো এই পার্টিকুলার হিস্ট্রিটা ইম্পর্টেন্ট। এবং ঘুরে আসার পরে তার একটা শ্বাসকষ্ট শুরু হয়েছে, বা তার একটা কাশি এরকম একটু ফিভার ডেভেলপ করছে, এই হিস্ট্রিটা এখন এখান থেকে আসবে। বা একটা এইচআইভি পেশেন্ট, তার যখন আমরা দেখবো যে অ্যাকিউট ডিসেমিনেটেড কন্ডিশন, তার হেপাটোমেগালি, স্প্লেনোমেগালি, লিম্ফোডেনোপ্যাথি এগুলো আছে, প্যানসাইটোপেনিয়া আছে, সো বা মেনিনজাইটিসও ডেভেলপ করে গেছে, সেখানে আমরা হিস্টোপ্লাজমোসিস আমাদেরকে কনসিডার করতে হবে বা সেটা চিন্তা করতে হবে। সো নর্মালি ক্লিনিক্যাল সিনারিওতে এইভাবে আসলে আমাদেরকে কোশ্চেনগুলো আসলে আসে। সো হিস্টোপ্লাজমোসিস ফর এমআরসিপি ভেরি ইম্পর্ট্যান্ট। সো এই ছিল মোটামুটি আমাদের ক্লাসে আলোচনা। সবাইকে অসংখ্য ধন্যবাদ।